আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। রাজধানী বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুন নিয়ন্ত্রণে, ভবনে আটকে পড়া 18 জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। দেশের পথে রওনা হয়েছেন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের সুশৃঙ্খল অবস্থানের নির্দেশনা। এবং প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্ট পেশ, স্বতন্ত্র বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিস গঠন ও স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের সুপারিশ। German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাজধানী বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলের 10তলা ভবনের নিচ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ভবন থেকে নারী ও শিশু সহ 18 জনকে উদ্ধার করা হয়েছে। সেখানে রয়েছেন শাকির আদনান। আমরা সরাসরি তার সাথে যোগাযোগ করছি। আদনান, বেইলি রোডের সিরাজ সেন্টারে কি অবস্থা আমাদেরকে একটু জানাবেন। রিতা, ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে এই যে ভবনটি রয়েছে সিরাজ ক্যাপিটাল সিরাজ সেন্টার, এবং এখানে এই 15তলা ভবনে মোটামুটি আগুনের সূত্রপাত সন্ধ্যা 6:30টার দিকে, এবং 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এবং এই ভবনটিতে যে নিচতলার যে বেসমেন্ট, সেই বেসমেন্ট থেকে আগুনের সূত্রপাত, লিফটের পাশ থেকে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আমার ব্রিফিংয়ে তেমনটি জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এবং এই ভবনের 15তলা ভবনের 6 তলায় একটি রেস্টুরেন্ট রয়েছে, এবং নিচের তলাগুলোতে রয়েছে শপিং মল রয়েছে, এবং সেখানে খাবার দোকানও কিছু রয়েছে, এবং এই 7 তলা থেকে বাকি যে ফ্লোর রয়েছে সেখানে আবাসিক ভবন এবং বাণিজ্যিক এবং আবাসিক ভবন মিলে এই 15তলা ভবনটি এখানে গড়ে ওঠে। তো এখানে আসলে আগুনে এবং 7 জন পুরুষ এবং 9 জন মহিলা এবং 2 জন শিশু সহ 18 জনকে উদ্ধার করা হয়েছে। এবং তারা আসলে ভয়ে, যেহেতু ধোঁয়া উপরের দিকে উঠে গেছিলো, এবং তারা ছাদে চলে যান, এবং সেখান থেকে এই 18 জনকে জীবিত উদ্ধার করা হয়। এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খুব একটা বেশি হয়নি বলে ফায়ার সার্ভিস বলেছে। এবং ফায়ার সেফটি ছিল কিনা সেটিও তদন্ত করা হচ্ছে, এবং আগুন লাগার মূল কারণটা কি সেটিও তারা জানার চেষ্টা করছেন, তদন্ত করে জানাবেন। এবং এই কিছুক্ষণ আগেই আসলে এই আগুনের, এই যে ভবনের যে আগুন একদম পুরোপুরি নির্বাপন করা সম্ভব হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে সেনাবাহিনী, NSI সহ গোয়েন্দা সংস্থার লোকরা এখানে এসে এই কাজে অংশ নেন, এবং রেড ক্রিসেন্টের যারা কর্মী রয়েছেন তারাও এসে এখানে আগুন নির্বাপনে অংশ নেন। রিদিতা, ধন্যবাদ আপনাকে আদনান। উন্নত চিকিৎসা শেষে প্রায় 4 মাস পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। স্থানীয় সময় দুপুর 1:30টার দিকে বড় ছেলে তারেক রহমানের কিংস্টনের বাসা থেকে বের হয়ে খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি বেলা 2:20 দিকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের সময় বিকেল 4:10 এবং বাংলাদেশ সময় রাত 9:10 ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন তিনি। খালেদা জিয়ার সঙ্গে থাকছেন 2 পুত্রবধূ এবং মেডিকেল বোর্ডের সদস্য সহ মোট 9 জন। বিএনপি চেয়ারপারসনকে বহনকারী বিশেষ বিমানটি মঙ্গলবার সকাল 10:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে অবস্থান করার নির্দেশনা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দর সড়কে কোনো বিশৃঙ্খলা না করে রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে নেতাকর্মীদের অবস্থান নেওয়ার আহ্বান জানান মহাসচিব। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। ভালো থাকো তোমরা। ভাইয়ার খেয়াল রেখো। ভাইয়ার খেয়াল রেখো। এখানে কি বিদায় হয়ে গেল? এখানে বিদায় হয়ে গেল।
অতি দরিদ্র 20% রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার সুপারিশ করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের 90% রোগী জানে না ভুল চিকিৎসা বা সেবা না পেলে কোথায় অভিযোগ জানাতে হবে। সিভিল সার্ভিস স্বাস্থ্য ক্যাডারকে স্বতন্ত্র ও স্বায়ত্তশাসিত ক্যাডারে রূপান্তর করা, স্বাস্থ্য কমিশন গঠন ও স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের সুপারিশ করেছে সংস্কার কমিশন। এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মুস্তাফা মল্লিকের রিপোর্ট। স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন করা হয় 2024-এর 18 নভেম্বর। জাতীয় অধ্যাপক একে আজাদ খানের নেতৃত্বে কমিশনের 12 জন সদস্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকালে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রতিবেদন জমা দেন। সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে রয়েছে সংবিধান সংশোধন করে প্রাথমিক স্বাস্থ্য সেবাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা ও বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেয়া, স্বাস্থ্য খাতে জাতীয় আয়ের কমপক্ষে 5% এবং বাজেটের 15% বরাদ্দ করা, ওষুধের নমুনা বা উপহার দিয়ে কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা নিষিদ্ধ করা, ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো কেবল ইমেইল বা ডাকযোগে তাদের পণ্য সম্পর্কে তথ্য চিকিৎসকদের পাঠাতে পারবে। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কমিশনের সুপারিশের বিস্তারিত তুলে ধরা হয়। আমরা প্রপোজ করেছি যে একটা বাংলাদেশ স্বাস্থ্য কমিশন যে ওভারসি করবে, পলিসি টলিসি ইস্যুগুলো আলাপ করবে, আর একটা হলো স্বাস্থ্য সেবা বিভাগ, সেটা কিন্তু হয় ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে। স্বাস্থ্য শিক্ষার ইনস্টিটিউটগুলো সবগুলো এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মতো হবে, সুতরাং ট্রান্সফারেবল জব হবে না। একজন মন্ত্রী সরকারি খরচের চিকিৎসা দেশেই পাইতে পারে। 25% ওষুধ শুরুতেই জেনেরিক ভাবে লিখতে হবে এবং পরবর্তীতে ওভার 5 ইয়ার্স 100% মেডিসিন জেনেরিক ভাবে লিখতে হবে। উপজেলা লেভেলে সেকেন্ডারি, জেলা পর্যায়ে টারশিয়ারি এবং প্রত্যেকটা ডিভিশনে একটা করে আন্তর্জাতিক মানের আঞ্চলিক রেফারেল হাসপাতাল করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা না পাওয়া চিকিৎসক, নার্স, ধর্মঘট ও চিকিৎসা কর্মীদের উপর হামলা সহ নানা প্রশ্নের উত্তর দেন কমিশন সদস্যরা। তাহলে জনগণ ভার্ডিক্ট দিয়ে দিয়েছে যে তারা এখনো সরকারি ব্যবস্থায় আছে এবং তারা এখনো প্রাইভেট সেক্টরে যায়। জনগণ বলেছে যে গত 1 বছরে 3 জন জনগণ সেবা নিতে গিয়ে একজন জনগণ কমপক্ষে স্বাস্থ্য খাত থেকে নিগৃহ অথবা অন্য কোনো বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। মাত্র 10% বলতে পেরেছে আসলে সত্যিকার অর্থে কার কাছে গিয়ে অভিজ্ঞতা শেয়ার করা যায়, কার কাছে গিয়ে বিচার চাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়েছে, এই রূপান্তর প্রকল্পটি সম্পূর্ণ করতে 2 বছর সময় লাগতে পারে। এটি বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় উচ্চ ক্ষমতার কমিটি গঠনের সুপারিশ করেছে কমিশন। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বলেছে, অন্তর্বর্তী সরকারের কাছে মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালে গণহত্যার বিচার চায় তারা। রাজধানীতে মানব প্রাচীর কর্মসূচিতে শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম অভিযোগ করেন, সরকারের অনেকে ফ্যাসিবাদের পুনর্বাসনের চেষ্টা করছে। চূড়ান্ত বিপ্লবের জন্য দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। পেহেলগাম হত্যাকাণ্ড ফিরে এলাম বিরতির পর। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ডাকা কর্মবিরতি দ্বিতীয় দিনের মতো চলছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং শিক্ষক লাঞ্ছনায় জড়িতদের বিচারের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। সকাল 10টায় একাডেমিক ভবনে না গিয়ে শিক্ষকরা কর্মবিরতি অব্যাহত রেখেছেন। কুয়েট শিক্ষকদের কর্মবিরতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে সাধারণ সভা করেছে শিক্ষক সমিতি। সকালে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলী। সভায় সব বিভাগের ডিন, ছাত্র কল্যাণ পরিচালক ও রেজিস্ট্রার ছিলেন। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। কাশ্মীরের পেহেলগামে হত্যাকাণ্ডের পর থেকে ভারত পাকিস্তানের উত্তেজনার পারদ বাড়ছে। এরই মধ্যে যুদ্ধের প্রস্তুতি হিসেবে ব্ল্যাকআউট মহড়া করেছে ভারত। স্থগিত হয়ে গেছে দুই দেশের মধ্যে বাণিজ্য সহ নানান চুক্তি।
এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার সর্বদলীয় বৈঠক করে ভারত সরকার। ভারতের আগ্রাসী আচরণ উস্কানিমূলক বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যাওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। পেহেলগাম কাণ্ড নিয়ে বিকেলে পার্লামেন্টের বিশেষ অধিবেশনে বসেছে ইসলামাবাদ। দুদেশে এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আজ আবারও ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। সামরিক মহড়ার অংশ হিসেবে 120 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম স্বল্প পাল্লার ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। চলমান উত্তেজনার মধ্যে আগামী শুক্রবার মালয়েশিয়ার সরকারি সফর বাতিল করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। কৃষি সংবাদ। নেত্রকোনার হাওড় অঞ্চলে শুরু হয়েছে বোরো ধান কাটা। এবছর ধানের ফলন ভালো থাকায় খুশি কৃষক। কৃষি বিভাগ বলছে দুর্যোগের কবলে না পড়লে হাওড়ের পুরো ধান ঘরে তুলতে পারবেন চাষি। প্রকৃতি সংবাদ। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে মহাবিপন্ন বাটাগুর বাসকা প্রজাতির একটি কচ্ছপের ডিম ফুটে জন্ম নিয়েছে 65টি বাচ্চা। বাচ্চাগুলোকে তুলে কেন্দ্রে কচ্ছপ লালন পালন কেন্দ্রে রাখা হয়েছে। করমজল প্রজনন কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, 15 ফেব্রুয়ারি বাটাগুর বাসকা প্রজাতির একটি কচ্ছপ 82টি ডিম দেয়। পরে সেগুলো সংগ্রহ করে বালুর মধ্যে রাখা হয়। নিবিড় পরিচর্যার পর কেন্দ্রের পুকুর পাড়ের স্যান্ড বিচে রাখা সেই ডিম থেকে 65টি বাচ্চা ফুটে বের হয়। প্যানে রেখে লালন পালনের পর বড় পুকুরে ছাড়া হবে বাচ্চাগুলো। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের দিনের চেয়ে ডিএসএক্স সূচক 8 পয়েন্ট বেড়ে 4964 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 400টি কোম্পানির 584 কোটি 2 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 184 কোটি 69 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 173টির, কমেছে 169টি এবং অপরিবর্তিত রয়েছে 58টি কোম্পানির শেয়ারের দাম। আনুষ্ঠানিকভাবে ইনোভেশন সামিট 2025 চালু করল রবির মোবাইল অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম বিডি অ্যাপস। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের তরুণ ডেভেলপার প্রযুক্তিপ্রেমীরা বিভিন্ন বিষয়ে তাদের ডিজিটাল সলিউশন উপস্থাপন করতে পারবেন। রবি কর্পোরেট অফিসে এক সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিটিআরসি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. মনিরুজ্জামান বিডি অ্যাপস ইনোভেশন সামিট 2025-এর ওয়েবসাইটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আবারও বিরতি নিচ্ছে, ফিরে এসে যা দেখবেন। সিলেটের প্রথম ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ এ দল। নিউজিল্যান্ডকে এ দলকে 7 উইকেটে হারিয়ে 1-0-তে লিড নিল ইয়াং টাইগাররা। আমন্ত্রণ খেলার খবর। রাজধানীর বেরি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুন নিয়ন্ত্রণে। ভবনে আজকে পড়া 18 জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। দেশের পথে রওনা হয়েছেন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের সুশৃঙ্খল অবস্থানের নির্দেশনা। এবং প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্ট পেশ। স্বতন্ত্র বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিস গঠন ও স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের সুপারিশ। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।